আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। যে যেখানে বসে ক্লাসটি করছেন তাদের সকলের উপরে আল্লাহর শান্তি ও রহমত নাজিল হোক। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। এইচএসসি 2022 সালের যে পরীক্ষার্থীরা রয়েছেন তাদের আসন্ন পরীক্ষাতে যে শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে সেই সিলেবাসেও কিন্তু এই রেওয়ামিলের অধ্যায়টি রয়েছে। তো এই অধ্যায়ের উপরে বেসিক যতগুলো ক্লাস দেওয়া সম্ভব সবগুলোই আমাদের প্লেলিস্ট আকারে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি রেওয়ামিল একদমই না পারেন তারপরেও ইনশাল্লাহ আপনি যতগুলো ক্লাস দেওয়া আছে প্রতিটা ক্লাস যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করেন এবং পাশাপাশি যে নিয়মগুলো ওখানে আলোচনা করা হয়েছে সেগুলো যদি একটু খাতায় তুলে রাখতে পারেন ইনশাল্লাহ, এরপরে আমরা যে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি বিগত সালের প্রশ্ন মানে বোর্ড প্রশ্ন, তো ইনশাল্লাহ এগুলো আমাদের সঙ্গে প্র্যাকটিস করলে আমরা আশা করি আপনাদের একদম খুবই স্ট্রং বা খুবই একটা শক্তিশালী বা খুবই একটা ভালো প্রিপারেশন নেওয়া হবে। ওকে প্রিয় বন্ধুরা, পরীক্ষার জন্য আর কি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বোর্ড প্রশ্নটি সমাধান করব রেওয়ামিলের সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সাল। আমরা চেষ্টা করব প্রিয় বন্ধুরা যে প্রশ্নগুলো একটু সমস্যা হয় আপনাদের বা যে প্রশ্নগুলো একটু ঝামেলা হয় সেই প্রশ্নগুলো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। তো কুমিল্লা বোর্ড মানে অ্যাজ ইউজুয়াল সবসময় একটু ঝামেলার প্রশ্ন করে। তো আমরা আজকে কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্নটি সমাধান করব। তো এখানে প্রশ্নের ক দাগে বলেছে উপর্যুক্ত ভুলগুলো সংশোধনী জাবেদা দাখিলা দাও। প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনাদের বইয়ে। খ দাগে বলেছে ভুল সংশোধনের সাথে সম্পর্কিত খতিয়ান হিসাবগুলো তৈরি করো এবং গ দাগে বলেছে ভুল সংশোধনের পর সংশোধিত রেওয়ামিল প্রস্তুত করো। দেখেন এখানে কিন্তু প্রিয় বন্ধুরা গ দাগে লাস্টে যে প্রশ্নটা আমি পড়লাম এখানে কিন্তু শুধু রেওয়ামিল করতে বলেনি, এখানে বলছে সংশোধিত রেওয়ামিল। এখন আমরা যদি শুধু রেওয়ামিল করে পরীক্ষার হলে যাই আর যদি যে দেখি সংশোধিত রেওয়ামিল কিভাবে মানে চলে আসছে তখন এটা আমরা কিভাবে করব। ওকে প্রিয় বন্ধুরা, এর জন্য এই সংশোধিত রেওয়ামিলটা আপনাদের সামনে আমি সলিউশন করে দিব। তো এর আগে প্রশ্নের ক দাগটা সলিউশন করতে হবে। তো ক দাগের জন্য আপনারা উপরে দেখবেন একটা বক্সে উদ্দীপক দেওয়া আছে এবং ওখানে ওই যে মূলধন উত্তোলন আসবাবপত্র প্রাপ্য হিসাব অনেকগুলো হিসাব খাত দেওয়া আছে যেগুলো দিয়ে আমাদের রেওয়ামিল প্রস্তুত করতে হবে। এবং ওই বক্সটার একদম নিচে দেখেন কিছু কথা বলা আছে, রেওয়ামিল তৈরির পর নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। ওকে প্রিয় বন্ধুরা, এটা কিন্তু একটা ভুল। ওকে, এবং 2 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে ক্রয় 8,000 টাকা লিপিবদ্ধকরণে বাদ পড়েছে। তো এই দুইটা এন্ট্রি দিয়ে আমরা কি করব, আমরা ক দাগের আনসার করতে হবে, সেটা হচ্ছে উপর্যুক্ত ভুলগুলো দিয়ে সংশোধিত জাবেদা দাখিলা প্রদান করতে হবে। এখন সংশোধিত জাবেদা দাখিলার জন্য যে ছকটা সেই ছকটা হচ্ছে আমরা সাধারণ যে জাবেদার যে 5টা কলাম বিশিষ্ট ছকটা নিই, তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, একদম সেম একই ছক, সেম একই ছক, এবং উপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো এবং তারপরে সংশোধিত জাবেদা লিখবো। ওকে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু শুধু জাবেদা লিখবো না, সংশোধনী জাবেদা বা সংশোধিত জাবেদা এটা আমরা লিখবো। ওকে প্রিয় বন্ধুরা, তো এবার এই সংশোধিত জাবেদাটা কিভাবে করতে হয় এইটা আপনাদের আমি একটু শিখাই দিব। তো প্রথম যে 1 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এখন আপনারা এটা যে নিয়মটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কোনো সংশোধিত জাবেদা দেওয়ার সময় আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে বলছে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, তাহলে আসবাবপত্র বিক্রয়ের সঠিক জাবেদাটা কি হবে এটা কিন্তু আপনি জানেন, খুব মজার কিন্তু। দেখেন তাহলে আপনি সেইটা আগে একটু লিখে ফেলেন, আসবাবপত্র বিক্রয় করলে জাবেদা কি হয়। তো আমি একটু রাফে লিখলাম। তো আসবাবপত্র বিক্রয় করলে নগদ টাকা যেহেতু আসে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, তো নগদান হিসাব কি হবে, ডেবিট হবে। আর আমার আসবাবপত্র যেহেতু চলে গেল, আমরা জানি স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে কিন্তু ওই স্থায়ী সম্পত্তি নামেই লেখা হয়, তো এখানে আমরা বিক্রয় হিসাব লিখতে পারবো না, আমাদের সঠিক জাবেদাটা কি হবে, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ আমাদের আসবাবপত্র চলে যাচ্ছে, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক জাবেদা। ওকে প্রিয় বন্ধুরা, কিন্তু প্রশ্নে কি বলেছে যে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, মানে আসবাবপত্র এটা তো আপনার কি হওয়ার কথা বলেন, ক্রেডিট হওয়ার কথা না। ওরা এইটা ক্রেডিট না করে ওরা ভুলে
বিক্রয় হিসাবকে ক্রেডিট করছে। কি হিসাবকে ক্রেডিট করছে? বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলছে। এখন প্রিয় বন্ধুরা, এইটা তো লেখার কথা না, এইটাই ওরা লিখছে। এখন এজন্য কি করতে হবে? যেটা সঠিক সেইটাকে সঠিক স্থানেই লিখতে হবে। ওকে প্রিয় বন্ধু, তাহলে এখানে সঠিক কোনটা? আসবাবপত্র হিসাব ক্রেডিট সঠিক না? তাহলে আমরা আসবাবপত্র হিসাব আগে ক্রেডিট করব। তো আমরা প্রথমে আসবাবপত্র হিসাব ক্রেডিট লিখলাম। দেখেন প্রিয় বন্ধু, আসবাবপত্র হিসাব একটু আমার সঙ্গে দেখেন, আসবাবপত্র হিসাব, ঠিক আছে, এটা আমরা এখানে লিখলাম ক্রেডিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। ওকে প্রিয় বন্ধুরা, এখন এটা তো সঠিক স্থানে, যে সঠিক আসবাবপত্র হিসাবে তো ক্রেডিট লেখার কথা, যেহেতু আসবাবপত্র বিক্রয় করা হয়েছে নগদে, সো আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন আমরা ভুলে কি করছি? বিক্রয় হিসাব কি ক্রেডিট করছি না? এখন যেটা আমরা ভুল করব, প্রথমে হচ্ছে হলো সঠিকটাকে সঠিক স্থানে লিখবো, এবং যেটা আমরা ভুল করে ক্রেডিট করে ফেলছি বা ডেবিট করে ফেলছি সেটাকে উল্টাই দেব। উল্টাই দেওয়া মানে কি? যদি ক্রেডিটে থাকে তাহলে ওটাকে আমরা কি করে ফেলবো? ওটাকে আমরা অবশ্যই ডেবিট করে ফেলবো। তাহলে আমরা বিক্রয় হিসাবকে কি করব? ডেবিট করব। তাহলে এখানে আমরা লিখব বিক্রয় হিসাব ডেবিট। টাকা, যে টাকা দেওয়া থাকবে সেই টাকা, কয় হাজার টাকা? 5,000 টাকা। ঠিক আছে? ওকে ভাই বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু ভুল সংশোধিত হলো। ওকে প্রিয় বন্ধুরা, এবার হচ্ছে হলো এখানে এই যে তারিখটা, প্রিয় বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, এই সংশোধনী যাবেটা দেওয়া হয় একদম বছরের শেষে। তো এখানে যে আমরা তারিখটা লিখবো সেই তারিখটা কিন্তু বছরের শেষ তারিখ। তাহলে শেষ তারিখ মানে হচ্ছে হলো ডিসেম্বর মাসের 31 তারিখ। এখন অঙ্কটা যদি আমরা দেখি, এটা হচ্ছে হলো 2020 সালের অঙ্ক, তাহলে আমরা এখানে লিখবো 2020 ডিসেম্বর 31। ওকে প্রিয় বন্ধুরা, এইটা হয়ে গেল আমাদের 1 নাম্বার সংশোধিত জাবেদা। ওকে, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে হলো বলেছে ক্রয় 8,000 টাকা লিপিবদ্ধকরণে বাদ পড়েছে। ওকে প্রিয় বন্ধুরা, এখন ক্রয় যদি লিপিবদ্ধকরণে বাদ পড়ে তাহলে ব্যাপারটা দেখে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নাই। তাহলে আপনার কি করতে হবে? সেটা হিসাবভুক্ত করতে হবে। এখন এই যে ক্রয়টা, এই ক্রয়টা ধারে ক্রয়, এটা কিন্তু নগদে ক্রয় ধরা যাবে না। ওকে প্রিয় বন্ধুরা, কোনো কিছু যদি বাদ পড়ে, ক্রয় হোক বিক্রয় হোক, ধরে নিতে হবে ওই ক্রয় এবং ওই বিক্রয় যেটাই বলেন না কেন, যেটাই বাদ পড়ছে হিসাবভুক্ত করতে, সেটা বাকিতে হয়েছিল, ধারে হয়েছিল। এর পিছনে যে যুক্তিটা, এখন অনেকে বলতে পারেন যে স্যার কেন নগদে আমি ক্রয় করেছি সেটাও তো হিসাবভুক্ত বাদ পড়তে পারে। তো এখানে আপনি যে বেসিক বিষয়টা মাথায় রাখবেন, যে হিসাব বিজ্ঞানে বা আমরা যখন ব্যবসার ক্ষেত্রে যদি দেখি, যত লেনদেন তার 80% লেনদেনই কিন্তু বাকিতে হয়। অধিকাংশ লেনদেনই কিসে হয়? বাকিতে হয়। যেহেতু বাকিতে হয় সেহেতু আমরা স্বাভাবিকভাবে ধরে নিব এই ক্রয়টা বাকিতে ক্রয় ছিল। ওকে, তাহলে বাকিতে ক্রয়ের যে জাবেদাটা সেটা তো আমরা জানি। তো এটার ক্ষেত্রেও তারিখ দেব ডিসেম্বর 31। বাকিতে ক্রয় করলে যে জাবেদাটা হয় সেটা হচ্ছে হলো ক্রয় হিসাব, অবশ্যই ডেবিট হবে যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে, এবং ধারে ক্রয়ের ফলে দায়ের সৃষ্টি হয়, মানে দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তো আমরা পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে প্রিয় বন্ধুরা, আমরা কারণ লিখতে পারি কি, যেহেতু ধারে ক্রয় হিসাবভুক্ত হলো। ওকে প্রিয় বন্ধুরা, কত টাকা? 8,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 8,000 টাকা। ওকে, তো এটা হচ্ছে গেল আমাদের সংশোধনী জাবেদা। আশা করি বিশেষ করে প্রিয় বন্ধুরা এই প্রথম যেটা, মানে এই যে আমাদের এই যে মানে ভুলটা কিভাবে আমরা সংশোধন করে নিলাম, এই বিষয়টা আপনারা এখানে বুঝতে পেরেছেন। প্রশ্নের খ দাগে বলেছে ভুল সংশোধনের সাথে সম্পর্কিত খতিয়ানের হিসাবগুলো তৈরি করো। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু 4টা হিসাব তৈরি হয়েছে। কি কি? বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। এই 4টা হিসাব দিয়ে আমাদের 4টা খতিয়ান প্রস্তুত করতে হবে।
এখন কিন্তু প্রিয় বন্ধুরা আমরা জানি খতিয়ান কিন্তু টি ছকেও প্রদান করা যায়, চলমান জের ছকেও প্রদান করা যায়। এখন আমরা কোনটা করব? পরীক্ষার হলে চেষ্টা করবেন চলমান জের ছকে খতিয়ানটা প্রদান করতে, তাহলে কি হয় ওইটা আপনার ক্যালকুলেশন করাটা একটু তুলনামূলকভাবে সহজ, এবং যেহেতু এটা আধুনিক পদ্ধতি ওটা অল্প সময়ের ভিতরেই করা যায়। ওকে প্রিয় বন্ধুরা, আপনারা কেউ যদি টিসক অনেক আছে, টিসক অনেক ভালো দ্রুত করে ফেলতে পারেন, সেক্ষেত্রে তো একদম থামস আপ, সে টিসকে করবেন, কোনো অসুবিধা নাই। টিসকে করেন, চলমান জের ছকে করেন, একটাই করলেই হলো, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলেনি। তো আমরা এই 4টা হিসাব খাত দিয়ে 4টা খতিয়ান প্রস্তুত করব। ওকে প্রিয় বন্ধুরা, তো চলুন। প্রিয় বন্ধুরা, খুবই মজার এবং ইন্টারেস্টিং একটি অঙ্ক, সেটা হচ্ছে খতিয়ান। তো আমরা এর আগে যে ক দাগে সংশোধনী জাবেদাটা করেছিলাম সেটা আমি একদম শর্ট করে এখানে লিখে রেখেছি। আপনারা দেখবেন ওখানে কিন্তু আমরা সংশোধনী যে জাবেদাটা দিয়েছিলাম সেটা ছিল বিক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, এবং 2 নম্বরে দিয়েছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। টাকা টাকা এবং আমরা ক্রমিক নং 2টা জাবেদা দিয়েছিলাম, সেই 2টাই এখানে দেওয়া আছে। ওকে প্রিয় বন্ধুরা, এবার এর ভিতরে যে 4টা হিসাব খাত রয়েছে, এই 4টা হিসাব খাত থেকে আমরা এই 4টা চলমান জের ছকের ছক টেনেছি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, এরকম আমরা 4টা ছকে 4টা হিসাব প্রস্তুত করেছি। এখন প্রশ্নে বলেছে ভুল সংশোধনের সাথে সম্পর্কিত খতিয়ান তৈরি করো। এখন এখানে কিন্তু সম্পর্কিত খতিয়ান তৈরি করতে বলেছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বিক্রয় হিসাবটা, আমাদের অঙ্কে যে রেওয়া মিলটা দেওয়া রয়েছে, এই রেওয়া মিলে বিক্রয় হিসাব কোথায় আছে? আমরা যদি খেয়াল করি এই যে রেওয়া মিলে বিক্রয় হিসাব দেওয়া আছে, এইটা হচ্ছে ব্যালেন্স দেওয়া আছে। ওকে প্রিয় বন্ধুরা, তো এই ব্যালেন্সে কয় টাকা দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, বিক্রয় হিসাবে দেওয়া আছে হচ্ছে 1,50,500 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই বিক্রয় হিসাবটা এই ক্ষেত্রের ভিতরে অন্তর্ভুক্ত করব। তাহলে প্রথমে যে সালটা দিব সে সালটা হচ্ছে 2020 সাল, 2020 সাল ডিসেম্বর 31। ওকে প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে লিখবো হচ্ছে ব্যালেন্সটা। আমরা যেহেতু বিক্রয় হিসাব করতেছি, এই বিক্রয় হিসাবটা প্রথমে নিব না, প্রথমে রেওয়া মিলে বিক্রয় হিসাব কি দেওয়া আছে সেইটা দিব। রেওয়া মিলে বিক্রয় হিসাব দেওয়া আছে 1,50,500 টাকা, একদম মাঝ বরাবর দেখবেন, ঠিক আছে? ওইটাকে আমরা বলবো হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স। হ্যাঁ, এই এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রয়টা রেওয়া মিলে কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে না? তাহলে কেন ক্রেডিট দিকে থাকে? কারণ বিক্রয় করলে আয় হয়, আর আমরা সবাই জানি আয়, দায় আর মূলধন, এই 3টা আইটেম সবসময় রেওয়া মিলে ক্রেডিট দিকে যায়। তাহলে বিক্রয় যেহেতু আয়, বিক্রয় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। কত টাকা? 1,50,500 টাকা। তাহলে আমরা লিখবো 1,50,500। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করে লেখা লাগতেছে আমার। তো এই প্রথম এন্ট্রিটা যেহেতু ক্রেডিটে বসছে, এই যে ব্যালেন্সেরটা যেহেতু ক্রেডিটে বসছে, তো জেরের কলামেও এটা এই ক্রেডিট পাশেই বসবে, 1,50,500। ওকে প্রিয় বন্ধুরা, এবার দেখতে হবে যে আমাদের বিক্রয় হিসাবটা কিসে আছে? আমাদের বিক্রয় হিসাবটা কিন্তু ডেবিটে আছে। ওকে, তাহলে এবার আমরা ডিসেম্বর 31 নিয়ে আমরা লিখবো বিক্রয় হিসাব। আমি যদি হ্যাঁ লিখবো বিক্রয় হিসাব। আমি যদি এখানে লিখি বিক্রয় হিসাব, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই বিক্রয় হিসাবটা কিসে আছে? ডেবিটে। কত টাকা? 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা আমরা এই ডেবিটে বসিয়ে দিব। ওকে প্রিয় বন্ধুরা, এবার যদি আমরা খেয়াল করি দেখেন জেরের টাকাটা আছে ক্রেডিটে, আর আমাদের যে বিক্রয় হিসাব সেটা আছে কিসে? ডেবিটে। আর আমরা জানি ডেবিট ক্রেডিট সবসময় কি হয়? মাইনাস হয়। তাহলে আমরা যদি 1,50,500 থেকে 5,000 বিয়োগ করি তাহলে বের হয়ে হচ্ছে 1,45,500। ওকে প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের বিক্রয় হিসাব। ওকে, আমরা এই বিক্রয় হিসাবটা কমপ্লিট করলাম। এবার আমরা আসবাবপত্র হিসাবটা করব। হ্যাঁ, এই যে আসবাবপত্র হিসাব। ওকে, এখন আসবাবপত্র হিসাবটা রেওয়া মিলে দেওয়া আছে কত টাকা আমরা যদি খেয়াল করি, আসবাবপত্র হিসাব রেওয়া মিলে দেওয়া আছে 35,000 টাকা। তাহলে আমরা এখানে প্রথমে সাল লিখবো 2020 ডিসেম্বর 31, ব্যালেন্স লিখবো, রেওয়া মিলে যেটা দেওয়া থাকবে ওইটা কি? ব্যালেন্স। ওকে প্রিয় বন্ধুরা, তো আসবাবপত্র দেওয়া আছে 35,000 টাকা। এখন এই 35,000 টাকা আমরা সবাই জানি আসবাবপত্র একটা সম্পদ, হ্যাঁ, এবং স্থায়ী সম্পদ। আর আমরা এটাও জানি সম্পত্তি, খরচ আর উত্তোলন, এই 3টা আইটেম রেওয়া মিলে কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। তাহলে
আসবাবপত্র অবশ্যই রেওয়া মিলে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। কত টাকা? 35,000 টাকা। তাহলে আমরা লিখলাম ফার্স্ট কলামে 35,000 টাকা ডেবিট দিকে। যেহেতু এটা প্রথমটা ডেবিট দিকে আসছে, সো জেরের কলামেও এটা কোন দিকে যাবে? ডেবিট দিকেই যাবে। ওকে, খুবই সহজ। এবার প্রিয় বন্ধুরা আমরা যদি দেখি আসবাবপত্র হিসাবটা কিসে আছে? ক্রেডিটে আছে। তো আমরা এখানে ডিসেম্বর 31 লিখে লিখবো আসবাবপত্র হিসাব। $5,000 আমরা এবার লিখবো হচ্ছে হলো ক্রেডিটে, লিখলাম 5,000 টাকা। এবার প্রিয় বন্ধুরা যদি একটু খেয়াল করেন, দেখেন যেটা রয়েছে ডেবিটে আর আমাদের এটা রয়েছে ক্রেডিটে, ডেবিট ক্রেডিট কি হবে? বিয়োগ হবে। তো 35,000 থেকে 5,000 বিয়োগ করলে কত থাকে? 30,000। তো লিখলাম 30,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, আমাদের আসবাবপত্র হিসাবও হয়ে গেল। এরপরে আমাদের করতে হবে ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব রেওয়া মিলে কত টাকা দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, তো ক্রয় হিসাব দেওয়া আছে 1,05,000 টাকা। ওকে, তো 2020 ডিসেম্বর 31 ব্যালেন্স। ক্রয় কিন্তু একটা খরচ, আর খরচ রেওয়া মিলে ডেবিট দিকে যায়, তাহলে ব্যালেন্সটা অবশ্যই ডেবিট দিকে যাবে 1,05,000। তাহলে প্রথমটা ডেবিট দিকে বসলে জেরের কলামেও কি ডেবিট দিকেই বসবে 1,05,000। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে যদি একটু খেয়াল করেন, তো আমাদের এই ক্রয় হিসাবটা কিসে আসে? ডেবিটে আছে। তাহলে এই 8,000 টাকা আমরা অবশ্যই ডেবিট দিকেই দেব, ডিসেম্বর 31 ক্রয় হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, কত হাজার টাকা? 8,000 টাকা ডেবিটে, লিখলাম 8,000 টাকা ডেবিটে। ওকে প্রিয় বন্ধুরা, এবার হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, জেরে ডেবিটে আছে আর আমাদের টাকাটাও আসছে কিসে? ডেবিটে। ডেবিট আর ডেবিট কি হয়? যোগ হয়। তাহলে 1,05,000 আর 8,000 যোগ দিলে হয় কত? 8 5 13, 1,13,000। ওকে প্রিয় বন্ধুরা, সেম পাওনাদার হিসাবটাও একই নিয়মে করতে হবে। তো পাওনাদার হিসাব যদি আমরা একটু খেয়াল করি, পাওনাদার হিসাব মানে প্রদেয় হিসাব দেওয়া আছে 3,000 টাকা। এই পাওনাদার হিসাবের আধুনিক নাম কি প্রিয় বন্ধুরা? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব দেওয়া আছে 3,000 টাকা। তো আমরা এটাকে 2020 ডিসেম্বর 31 ব্যালেন্স আকারে ধরে নিলাম। কয় হাজার টাকা? 3,000 টাকা। এবং পাওনাদার তো একটা দায়, তাহলে পাওনাদার যেহেতু দায়, এটা রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। কয় হাজার টাকা? 3,000 টাকা। তাহলে আমরা এখানেও নিলাম 3,000 টাকা ক্রেডিট দিকে। এটা যেহেতু এটা ক্রেডিট দিকে বসলে জেরের কলামেও কি ক্রেডিট দিকেই বসবে। এই প্রথমটা যেদিকে বসে জেরের কলামে সেটা সেই দিকেই যায়। ওকে, প্রথমটা ক্রেডিট থাকলে জেরের কলামে ক্রেডিট দিকে, প্রথমটা ডেবিট দিকে থাকলে জেরের কলামে ডেবিট দিকে। এবার আমরা যদি খেয়াল করি, পাওনাদার হিসাব আছে কিসে? ক্রেডিটে। কয় হাজার টাকা? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমরা আগে ক্রেডিট সাইডে লিখে দিলাম, এবং এখানে লিখবো কি হিসাব? পাওনাদার হিসাব। ওকে প্রিয় বন্ধুরা, এবং এখানেও আমরা এটা দিয়ে দেবো ডিসেম্বর 31। এবার যদি খেয়াল করেন, ক্রেডিট আর ক্রেডিট কি হয়? যোগ হয়। 8 আর 3 হচ্ছে 11,000। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের এখানে বিশেষ করে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলো, এই প্রত্যেকটার যে জের মানে লেটেস্ট যে জেরটাই, যে 1,45,000, 30,000, 1,13,000, 11,000, এই জেরগুলো একটু লিখে রাখতে হবে। এবং এই জেরগুলো দিয়েই আমার সংশোধিত জাবেদা বা সমন্বিত যে জাবেদা আছে সেই জাবেদাটা প্রস্তুত করতে হবে। এজন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হলো, আমরা এগুলোর পাশে এই ডেবিট ক্রেডিট গুলো একটু মুছে দিয়ে আমরা এই জের গুলো একটু লিখে রাখতে পারি। তো যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, তো বিক্রয় হিসাবের জের কত? 1,45,000 টাকা। আমি লিখে রাখলাম 1,45,000 টাকা। ওকে, আসবাবপত্র জের কত? 30,000 টাকা। শেষে যেটা বের হবে সেইটা ক্রয় হিসাবে 1,13,000, এবং পাওনাদার হিসাবে হচ্ছে 11,000। ওকে প্রিয় বন্ধুরা, এবার প্রশ্নের গ দাগে বলেছে ভুল সংশোধনের পর সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে এবার আমরা সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করা শিখব, যেটা খুবই ইন্টারেস্টিং এবং একদম হুবহু
ওই একটা সূত্র দিয়েই আমাদের করতে হবে। সম্পত্তি, খরচ, উত্তোলন ডেবিট এবং আয়, দায়, মূলধন ক্রেডিট, এই একটা সূত্র দিয়েই করতে হবে। কিন্তু আমরা যখন এই জেরগুলো বসাবো তখন রেওয়া মিলে আমাদের যে অঙ্কটা, এই অঙ্কের ভিতরে যে জেরটা থাকবে ওই জেরটা আর আমরা লিখতে পারবো না। আমরা অবশ্যই এই নতুন যে আমাদের সংশোধিত যে জেরটা এসেছে এই জেরটাকে নিতে হবে। তো চলুন আমরা বিষয়টা দেখি। প্রিয় বন্ধুরা, সূত্র কিন্তু ওই একটাই। আমরা সাধারণ যে রেওয়া মিল করি ওই রেওয়া মিল করতে গেলেও যে একটা সূত্র, সম্পদ, খরচ, উত্তোলন ডেবিট, আয়, দায়, মূলধন ক্রেডিট। ওকে প্রিয় বন্ধুরা, আর এই সংশোধিত রেওয়া মিল করতে গেলেও কিন্তু ওই একই সূত্র। ওকে প্রিয় বন্ধুরা, আপনার এই সূত্রটা সহজে এভাবে মনে রাখতে পারেন, স ব রস্যু। ওকে, এই তিনটা হবে হচ্ছে হলো ডেবিট এবং আদম, আ দ ম, আদম, এই তিনটা হবে হচ্ছে হলো ক্রেডিট। সতে সম্পত্তি, ব্যয়, উত্তোলন ডেবিট, আদম, আয়, দায়, মূলধন ক্রেডিট। এই 3 দুগুণে 6টা আইটেম আপনি একটু জাস্ট মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনি সব রেওয়া মিল করতে পারবেন। সেটা সংশোধিত রেওয়া মিল হোক বা সমন্বিত রেওয়া মিল হোক বা আমরা সাধারণ যে রেওয়া মিল করি সেই রেওয়া মিল, যে কোনো রেওয়া মিল আপনি প্রস্তুত করতে পারবেন। সূত্র কিন্তু এই একটাই। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমরা যদি আমাদের যে রেওয়া মিলটা দেওয়া আছে অঙ্কে একদম উদ্দীপকে সেটার দিকে যদি খেয়াল করি, প্রথমে আছে হচ্ছে হলো মূলধন 1,54,000 টাকা। তাহলে মূলধন কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে এখানে লিখব মূলধন। ওকে প্রিয় বন্ধুরা, কত টাকা? 1,54,000 টাকা। তো এই 1,54,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখব। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আছে 2 নম্বরে আছে উত্তোলন। এখন আমরা জানি উত্তোলন সবসময় ডেবিট হয়, এখানেও কিন্তু এই রস্য কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে উত্তোলন কি হবে? ডেবিট হবে। তাহলে উত্তোলন কত টাকা? উত্তোলন দেওয়া আছে অঙ্কে, উত্তর হচ্ছে হলো 27,400 টাকা। 27,400 টাকা আমরা ডেবিট দিকে লিখে রাখলাম। এরপরে বলেছে আসবাবপত্র। তো 3 নাম্বার আমরা লিখবো এখানে আসবাবপত্র। আসবাবপত্র, আমরা জানি আসবাবপত্র আমাদের জন্য একটা কি? স্থায়ী সম্পদ। প্রিয় বন্ধুরা, অনেক ধরনের সম্পদ আছে, কিন্তু স্থায়ী সম্পদ আছে, চলতি সম্পদ আছে, অলিক সম্পদ আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে। এই সকল সম্পত্তির একটাও আপনার মাথায় রাখতে হবে না, জাস্ট খালি মাথায় রাখতে হবে সম্পদ হলেই ডেবিট দিকে আসবে। সেটা হোক চলতি সম্পদ বা হোক স্থায়ী সম্পদ, যে কোনো সম্পদ, সম্পদ হলেই ডেবিট দিকে আসবে। একদম সহজ কিন্তু বিষয়টা, সম্পত্তি হলেই আপনি রেওয়া মিলে ডেবিট দিকে নেবেন। ওকে প্রিয় বন্ধুরা, এর পরের আইটেমটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এরপরে বলেছে প্রাপ্য হিসাব। ও, আমি আসবাবপত্রের টাকা লিখতে ভুলে গিয়েছি। এখন প্রিয় বন্ধুরা, এখানে একটা বিশেষ করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেগুলো আমরা জের নির্ণয় করেছি, যেমন এই যে আসবাবপত্র হিসাব কত হাজার টাকা? 30,000 টাকা। তাহলে আমাদের রেওয়া মিলে কিন্তু 35,000 টাকা দেওয়া আছে। তো আমরা কিন্তু এই 35,000 টাকা নিতে পারবো না, আমরা কিন্তু এই সংশোধিত যে জেটটা সেই জেটটা নিব। কত হাজার টাকা? 30,000 টাকা আমরা ডেবিট দিকে লিখবো। ওকে প্রিয় বন্ধুরা, এরপর আমরা যদি লিখি প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। এখন প্রাপ্য হিসাব অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের জন্য কি একটা চলতি সম্পত্তি। আমরা যদি কারো কাছে টাকা পাই সেটা আমাদের জন্য কি একটা সম্পদ, কিন্তু আমাদের কাছে বা আমাদের প্রতিষ্ঠানের কাছে যদি কেউ টাকা পায় এটা আমাদের জন্য একটা দায়। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রাপ্য হিসাব লিখবো 3,600 টাকা, অবশ্যই অবশ্যই ডেবিট দিকে। এরপরে আমরা যদি 5 নাম্বার দেখি নগদ তহবিল। নগদ তহবিল। ওকে প্রিয় বন্ধুরা, আমরা জানি নগদ তহবিল মানে কি? নগদ অর্থ, নগদ টাকা। তাহলে নগদ টাকা আমাদের জন্য কি একটা সম্পদ, আর সম্পদ রেওয়া মিলে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। কত টাকা? 16,000 টাকা। তাহলে 16,000 টাকা আমরা অবশ্যই ডেবিট দিকে নিব। কেমন? এরপরে যদি আপনারা একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, 6 নম্বরে আছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। ওকে প্রিয় বন্ধুরা, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে হলো 43,500 টাকা। এখন এই প্রারম্ভিক মজুদ পণ্য সম্পর্কে আপনাদের আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে আপনি একটু মাথায় রাখবেন, এই প্রারম্ভিক যে মজুদ, হ্যাঁ, এইটাকে কিন্তু আমরা প্রিয় বন্ধুরা খরচ ধরে ডেবিট করি। কি ধরে ডেবিট করি? খরচ ধরে ডেবিট করি।
আর আমরা জানি দুইটা মজুত পণ্য যদি দেওয়া থাকে, প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য, এই দুইটা মজুত পণ্যের আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি কিন্তু এই প্রারম্ভিক মজুত পণ্য, যেটাকে আমরা কি ধরে ডেবিট করি, খরচ ধরে ডেবিট করি। কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু সমাপনী মজুত পণ্যও রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি, কিন্তু এই প্রারম্ভিক মজুত পণ্য আর নেই না। সেটা কখন আপনি কিন্তু বুঝতে পারছেন। তো আমরা একটু লিখে নিই, সমাপনী মজুত পণ্য, এটাকেও আমরা রেওয়া মিলে ডেবিট করি। ঠিক আছে, এবার আমরা একটু বলি কখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য নেই না, কখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য না নিয়ে আমরা সমাপনী মজুত পণ্য নেই। সেটা হচ্ছে অঙ্কের ভিতরে যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, কি দেওয়া থাকে, সমন্বিত ক্রয়, তখন কিন্তু আমরা প্রারম্ভিক মজুত পণ্য আর নেই না, নেই কি সমাপনী মজুত পণ্য। এখন সমাপনী মজুত পণ্যও কিন্তু রেওয়া মিলে আমরা ডেবিট দিকে নেই, কিন্তু সমাপনী মজুত পণ্যকে আমরা সবসময় চলতি সম্পত্তি, কি সম্পত্তি, চলতি সম্পত্তি ধরে ডেবিট করি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে হলো দুইটাই কিন্তু রেওয়া মিলে ডেবিট দিকে যাবে, কিন্তু একটাকে আমাদের সম্পদ ধরে ডেবিট করতে হবে, আর একটাকে আমাদের এই ব্যয় বা খরচ ধরে কি করতে হবে, ডেবিট করতে হবে। ওকে প্রিয় বন্ধুরা, একটু বিশেষ করে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা খরচ ধরে ডেবিট করতে পারি কত টাকা, 43,500 টাকা, 43,500 টাকা। এর পরের এন্ট্রিতে যদি আপনি দেখেন তাহলে এখানে আছে ক্রয়। এখন ক্রয় নিয়ে কিন্তু একটু কথা আছে প্রিয় বন্ধুরা। ক্রয় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ক্রয়ের যে জেটটা, এই জেটটা নিব 1,13,000 টাকা, কিন্তু অঙ্কে কিন্তু দেওয়া আছে ক্রয়ের জের হচ্ছে 1,05,000, কিন্তু আমরা 1,05,000 নিতে পারবো না। আমরা কোনটা নিব, এই সংশোধিত যে জেটটা, ক্রয়ের কোন জেটটা নিব, সংশোধিত জেট, কত টাকা, 1,13,000 টাকা। তাহলে 1,13,000 টাকা ডেবিট দিকে যাবে। কেন ডেবিট দিকে যাবে, কেননা ক্রয় করলে কি হয়, আমার টাকা চলে যায়, মানে ব্যয়, তাহলে ব্যয় রেওয়া মিলে কোন দিকে যাবে, ডেবিট দিকে। ওকে প্রিয় বন্ধুরা, এবার 8 নাম্বার আমরা খেয়াল করি, বিক্রয়। কি আছে, বিক্রয়। এখন আপনারা যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, বিক্রয়েরও কিন্তু জের আমাদের সংশোধিত। হ্যাঁ, তাহলে আমাদের সংশোধিত জেরটাই লিখতে হবে, কত টাকা, 1,45,000 টাকা, 1,45,000 টাকা। রেওয়া মিলে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আর নেওয়া যাবে না, সংশোধিত জের যেটা, এই যে 1,45,000, এইটাই নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে রেওয়া মিলে বিক্রয় কেন ক্রেডিট দিকে যায়। ওকে, কারণ বিক্রয় করলে আমাদের আয় হয়, বিক্রয় করলে কি হয়, আয় হয়, আর আয় রেওয়া মিলে কোন দিকে যায়, ক্রেডিট দিকে যায়। ওকে প্রিয় বন্ধুরা, নগদে বিক্রয় করলেও আয় হবে, ধারে বিক্রয় করলেও আয় হবে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা। এরপরে আমরা লিখেছি আন্ত পরিবহন। কি পরিবহন, আন্ত পরিবহন। আন্ত পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। কি পরিবহন, ক্রয় পরিবহন। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন। এখানে একটা বিশেষ নোট মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা, পরিবহন মানেই খরচ, পরিবহন মানেই রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। সকল পরিবহন, আমি সংক্ষেপে লিখে দিতে পারি, সকল পরিবহন। সেটা কেমন, অনেক ধরনের পরিবহন দেওয়া থাকতে পারে, যেমন ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন। এভাবে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন না লিখে এভাবে বলে অনেক সময় অন্তর্মুখী বহন খরচ, বহির্মুখী বহন খরচ, আবার অনেক সময় শুধু বলে শুধু বহন খরচ, আবার এরকম আপনার হচ্ছে আন্ত পরিবহন বহি পরিবহনও বলে। মানে মোট কথা হলো পরিবহন বা বহন, মানে এই বহন, লাস্টে এই বহন শব্দটা পাইলেই আপনি রেওয়া মিলে ডেবিট দিকে নেবেন। আমি বুঝাতে চাইছি এইটা যে আপনি ক্রয় পরিবহনও রেওয়া মিলে ডেবিট দিকে নেবেন, বহি পরিবহনও ডেবিট দিকেই নেবেন। ওকে প্রিয় বন্ধুরা, মানে সকল পরিবহন রেওয়া মিলে ডেবিট দিকে যায়। ওকে প্রিয় বন্ধুরা, আচ্ছা, তো আমরা এখানে আন্ত পরিবহন তাহলে কত হাজার টাকা, 3,500 টাকা। তাহলে এই 3,500 টাকা অবশ্যই আমরা রেওয়া মিলে ডেবিট দিকে নিব। কি ধরে, অবশ্যই খরচ ধরে ডেবিট দিকে নেব। কেমন, 10 নম্বরে বলেছে মজুরি। 10 নম্বরে বলেছে মজুরি। তাহলে মজুরি রেওয়া মিলে আমরা কোন দিকে নিব, মজুরি অবশ্যই একটা খরচ, রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। মজুরি 18,000 টাকা। এরপরে আমরা যদি দেখি বিক্রয় ফেরত। কি ফেরত, বিক্রয় ফেরত। দেখেন প্রিয় বন্ধুরা, বিক্রয় যদি রেওয়া মিলে ক্রেডিট দিকে থাকে তাহলে বিক্রয় ফেরত অবশ্যই কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। কেন, তার উল্টো, বিক্রয় যদি ক্রেডিট দিকে থাকে তাহলে বিক্রয় ফেরত কোন দিকে আসবে, ডেবিট দিকে আসবে। কেন, কারণ বিক্রয় করলে আমার আয় বৃদ্ধি পায়, এজন্য আমরা ক্রেডিট দিকে নিয়েছি। কিন্তু যখন বিক্রয় ফেরত হয়ে যায় তখন কিন্তু আমার আয়টা হ্রাস পায়। ওকে প্রিয় বন্ধুরা, আয় হ্রাস পেলে কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়। তাহলে বিক্রয় ফেরত ডেবিট দিকে আসবে, কত হাজার টাকা, 2,000
500 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে বলেছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে কি? পাওনাদার হিসাব, প্রদেয় হিসাব। এখন যদি একটু খেয়াল করেন প্রিয় বন্ধুরা, আমাদের প্রদেয় হিসাবের সংশোধিত জের কিন্তু 11,000, আর রেওয়া মিলে দেওয়া আছে কত হাজার টাকা? 3,000 টাকা। তাহলে এই 3,000 কিন্তু নেওয়া যাবে না, সংশোধিত জের যে 11,000 এইটাই নিতে হবে। 11,000 ক্রেডিট দিকে চলে যাবে। কেন? কারণ পাওনাদার আমাদের প্রতিষ্ঠানের জন্য বা আমাদের জন্য কি একটা দায়, আর দায় রেওয়া মিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। ওকে প্রিয় বন্ধুরা, আচ্ছা এরপরে আমরা যদি একটু খেয়াল করি, বেতন 13 নাম্বার হচ্ছে হলো ক্রমিক নং বেতন। কত টাকা? বেতন দেওয়া আছে হচ্ছে হলো 4,000 টাকা। বেতন অবশ্যই প্রতিষ্ঠানের জন্য কি একটা খরচ, তাহলে খরচ রেওয়া মিলে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এরপরে আছে যন্ত্রপাতি, 14 নম্বর আছে যন্ত্রপাতি। প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটা স্থায়ী সম্পদ, যেটা রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। কত হাজার টাকা? 60,000 টাকা। তাহলে লিখলাম 60,000 টাকা। এরপরে আছে অফিস খরচ। অফিস খরচ, অফিস খরচ আছে হচ্ছে হলো 4,000 টাকা। বলে দিয়েছে খরচ, তাহলে খরচ কোন দিকে যাবে? অবশ্যই ডেবিট দিকে যাবে। এরপরে লাস্ট বলেছে শিক্ষানবিশ ছেলামি, যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য কি একটি আয়। শিক্ষানবিশ সেলামি। এই সেলামি মানে হচ্ছে হলো, এই শিক্ষানবিশ সেলামি মানে হচ্ছে হলো আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি আয়। তাহলে আয় রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে আমরা লিখবো ক্রেডিট দিকে 15,000 টাকা। এবার প্রিয় বন্ধুরা, আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, শিক্ষানবিশ ছেলামি আয়, কিন্তু শিক্ষানবিশ ভাতা আমাদের জন্য একটা ব্যয়। তাহলে এখানে যদি শিক্ষানবিশ ভাতা থাকতো, তাহলে আমরা টাকাটা লিখতাম ডেবিটে। যেহেতু শিক্ষানবিশ সেলামি আমাদের জন্য আয়, সেহেতু আয়টা আমরা লিখবো ক্রেডিটে। এবার এখানে আরেকটা এন্ট্রি লেখা যায়, মানে অনিশ্চিত হিসাবের সাসপেন্স অ্যাকাউন্ট। ওই অনিশ্চিত হিসাবের একটা এন্ট্রি লেখা যায়, এতটুকু জায়গা ফাঁকা রেখে আমরা জের নামাবো। ওকে, এবার আমাদের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড যোগ দিতে হবে। আমরা একটু ক্রেডিট সাইড যোগ দিই। 1,54,000 যোগ 1,45,000 যোগ 11,000 যোগ 15,000, 3,25,000। তাহলে ক্রেডিট সাইডে আসছে 3,25,000। এরপর আমরা ডেবিট সাইড যোগ দিয়ে দেবো। আমরা নিচ থেকে যোগ দিতে দিতে উপরে উঠলাম। 4,000 প্লাস 60,000 প্লাস 4,000, 2,500, 18,000, 3,500, 1,13,000 প্লাস 43,500 প্লাস 43,500 প্লাস 16,000 প্লাস 3,600 প্লাস 30,000 প্লাস 27,400, 3,25,000 টাকা। ওকে প্রিয় বন্ধুরা, দুই সাইড মিলে গিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো 3,25,000 টাকা। আমরা এখানে লিখে দিতে পারি, চাইলে লিখে দিতে পারি যে মোট। ওকে প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের সংশোধিত রেওয়া মিল। জাস্ট নিয়ম, সংশোধিত রেওয়া মিল করার নিয়মটা কি? খতিয়ানের যে উদ্ধৃত্তগুলো ছিল, এই যে আমরা লিখে রেখেছি, এই উদ্ধৃত্তগুলো বাদে আপনার যে রেওয়া মিলটা দেওয়া থাকবে, ওই রেওয়া মিলটা আপনি স্বাভাবিক নিয়মে ডেবিট ক্রেডিট বসাবেন। এবং এই যে এন্ট্রিগুলো থাকবে, যেমন এখানে আমি যদি দেখি, এই যে বিক্রয়, তারপর আর কি কি ছিল, আসবাবপত্র ছিল, এরপরে ছিল ক্রয়, এরপরে ছিল পাওনাদার। হ্যাঁ, এই চারটার ক্ষেত্রে রেওয়া মিলের যে টাকাটা দেওয়া থাকবে, সেই টাকাটা আপনি নেবেন না। আপনার খতিয়ানের যে উদ্ধৃত্তর যে টাকাটা, সেই টাকাগুলো বসায় দিবেন এবং আপনার রেওয়া মিলটা সংশোধিত হয়ে যাবে। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি এই সংশোধিত রেওয়া মিল বা এই কুমিল্লা বোর্ড 2021 সালের এই প্রশ্নটি আপনি ভালো মতন আত্মস্থ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। পরবর্তী দিন ইনশাআল্লাহ আপনাদের শর্ট সিলেবাসের উপরে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।